দেশ স্বাধীন হয়েছে, দেশের স্বাধীনতা আজকে হঠাৎ করে আবার কিন্তু 53-54 বছর পর যখন আওয়ামী লীগের পতন হলো তখন আবার একটা বয়ান শুরু হলো স্বাধীনতার পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তি। কেন? আপনি আওয়ামী লীগের তাড়ানোর মানে কি স্বাধীনতা চলে গেছে? আমার আওয়ামী লীগের তাড়ানোর মানে কি আমার মুক্তিযুদ্ধের চেতনা চলে গেছে? নো। বুধবার সিইসির ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। 10 অথবা 11 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এই নির্বাচন ঘিরে যে প্রচারণা চালাচ্ছে রাজনৈতিক দলগুলো তফসিলের আগেই, এই প্রচারণা কিংবা রাজনৈতিক অনুষ্ঠানে চলছে নানা রকম বাহাস। যেমন আজকে ধর্ম এবং ধর্মকে কেন্দ্র করে রাজনীতি, এগুলো নিয়ে নেতৃবৃন্দ কথা বলেছেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা চলছে। আর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচন এলে যারা তসবি নিয়ে ঘুরেন তারা এই ধর্মকে ব্যবহার করেন। এছাড়া আরও অনেক ধরনের বাহাস রয়েছে রাজনীতিতে। আর গতকালকে ব্যারিস্টার ফুয়াদের উপর একটি হামলার ঘটনা যেটি ছিল সেটি নিয়ে তিনি কথা বলেছেন গণমাধ্যমে। এই প্রসঙ্গেও আমরা কথা বলতে চাই। সব মিলিয়ে নির্বাচন, রাজনীতি, ধর্মের ব্যবহার, এই প্রসঙ্গগুলোই আজকের আলোচনায় আনতে চাই। আর এসিএসটি গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। দুজন অতিথি আমাদের স্টুডিওতে আছেন। আমার ডানে আছেন জনাব নাজিমউদ্দিন আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য বিএনপি। স্বাগত আপনাকে। সর্বডানে আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, আইনজীবী, সুপ্রিম কোর্ট। স্বাগত আপনাকেও। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। রাজনীতিতে ধর্মের ব্যবহার বা নির্বাচন আসলে ধর্মের ব্যবহার, এই দুটো প্রসঙ্গ নিয়েই দুজন রাজনীতিবিদের মন্তব্য আমি পড়েছি অনুষ্ঠান শুরুর আগে। আপনি এই প্রসঙ্গে কি ধরনের বিশ্লেষণ করতে চান? ধন্যবাদ আপনাকে এবং আমার সমালোচক, অত্যন্ত প্রিয় একজন মানুষ, একটা বেকায়দায় পড়ছি। এই লোকটারে আনা উচিত হয় নাই আমার সাথে, কারণ ওনার সাথে আমি কিছু বলতে পারি না, ওনার সামনে আক্রমণ করে ওনাকে, এইটি আর কি আমার বেকায়দা ওনারে নিয়ে। যাই হোক, আমি বলি ধর্মের ব্যবহার যেটা আসলে কি জানো, এই যে ধর্মের কথাটা আমরা বলি রাজনীতির ক্ষেত্রে যে স্টাইলে বলা হয়, ইট ইজ নট ফেয়ার, ইট ইজ নট কারেক্ট। আপনি মনে করেন যে একটা দল, এই দলটা একটা শক্তি, আমি ইন্ডিভিজুয়াল কিন্তু কোনো শক্তি না। এই যে বিএনপি আজকে একটা বড় দল, দল হিসাবে কিন্তু শক্তি। উনি বিএনপি থেকে কালকে বের হয়ে যাক, উনি কোনো শক্তি না। বিএনপির যত স্ট্যান্ডিং কমিটির লোক আছে, 10 জন স্ট্যান্ডিং কমিটির লোক যদি একত্র হয়, একত্র হয়ে যদি বের হয়ে যায়, জাস্ট জিরো, কোনো শক্তি নয়। তার মানে কি? দলটা। আপনি যে ধর্মের কথা বলছেন, দল, জামাত ইসলাম একটা দল, দল যখন সে শক্তি, এই দল ছাড়া লোক নামাজ পড়ে না, দল ছাড়া হজ যাকাত করেন দেয় না, তাহলে সে তো শক্তি না। তার মানে আপনি ধর্মের কথা বলতেছেন, ধর্মের ব্যবহার করতেছেন, বলতেছে যা আরেকজন বলতেছে তারা ধর্মের ব্যবহার করে, আরেকজন বলতেছে আমরা জানি যে নির্বাচনের আগে কারা তসবিহ নিয়ে মসজিদে যায় বা টুপি মাথায় দেয়। মানে ইস্যুটা কি? আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, তো আপনি যদি রোজা মানে কি বলে, এমন তো আমরা দেখছি ইনকলাব পত্রিকা বা বড় বড় পত্রিকায় দেখছি এখানে তাহাজ্জুদের নামাজ ছবি সহ ছাপছে, মানে তসবিহ হাতে, মাথায় পট্টিয়ে তসবিহ হাতে। দ্যাট ইজ দ্য রিয়েল ব্ল্যাকমেইলিং। বাট মানুষ সেটা খায় না। বাংলাদেশে এমন অনেক নেতা আছে যিনি 500,000 মসজিদ বানানোর পরও তাকে বলবে না যে উনি ইসলামের পক্ষের শক্তি। আবার এমন নেতাও আছে যিনি 500 মন্দির বানানোর পরে বলবে না উনি মুসলিম বিদ্বেষী। বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। এখন আজকে যদি এই যে কনটেক্সট, এখন যে অবস্থাটা আছে বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে, বিএনপির সামনে তো কোনো দল নাই আমি যেটা দেখি বা বুঝি। সেক্ষেত্রে বিএনপিকে টিজিং করেও যদি কোনো কথা কেউ বইলে থাকে, এটার জবাব যে দিতে হবে এমন কোনো কথা নাই আমি মনে করি। 1, 2, ছোট দল যারা আছে তাদের কিন্তু আবার হারানোর কিছু নাই। তারা আপনাকে উস্কাবে আপনার কোন কথায় আপনার ভোট কমে, কারণ ওদের হারানোর কিছু নাই। ওরা যদি কিছু ফেরত পায়, কিছু পাইলে সেটা খুব ভালো। আর যদি ওই খোঁচায় বিএনপির কিছু গুডউইল নষ্ট হয়, সেটা কিন্তু বিএনপির জন্য ক্ষতিকর। এগুলা মাথায় রাখতে হবে। আমি এমনও দেখছি বিএনপির বড় বড় নেতারা
ওভারসিজ কে কোথায় কি বলে ইউটিউবে সেটারও কাউন্টার দেয়, দেওয়ার পর ওদিক থেকে যেগুলো আসে যাচ্ছে তাই। আমি কোথায়, উনি কোথায়, আর কে ইউটিউবে কি বলল সে কোথায়, এটা আমার জন্য খুব বেদনাদায়ক। এবার আসেন যে আমরা যদি দীর্ঘ 1991 সাল থেকে 2024-এর ইতিহাস দেখি, তাতে মোটামুটি 33 বছর। এই 33 বছরের মধ্যে 111-এর 2 বছর আর ইউনূস সাহেবের 15-16 মাস বাদে বাকি সময়টা ক্ষমতায় ছিল দুটো দল। এই দুটো দল ছাড়া আর কোনো দল নাই। এই দুটো দলের একটা ক্ষমতায় যায় আর একটা অপোজিশনে থাকে। দুর্ভাগ্য যে যখন অপোজিশনে গেছে ওয়াক আউট, উনি অপোজিশন মানতে রাজি না। সেই বিষয়ে আমি যাচ্ছি না, দল তো ছিল এই দুইটা। সেখানে আজকে যে দুইটা দল আছে, বড় দল এবং ছোট দল, ওই ছোট দলটাকে তো ধর্তব্যই না। কারণ আজকে যে দলটা সবচেয়ে বড় তার প্রতিদ্বন্দ্বী ছিলই পতিত দলটা। সেক্ষেত্রে কেন এত এই সমস্ত সিলি শুনিয়া সকাল বিকাল কথা হচ্ছে আমার মাথায় ধরে না যে এরা কি গেইন করতেছে না লুজ করতেছে। যেমন ধরেন একটা ঘটনা বলি, বলবে যে ধরেন আপনি ব্যারিস্টার ফুয়াদরে তাড়ানো হয়েছে এলাকার থেকে। আচ্ছা, কি কনফার্ম হয়েছে এখানে? নাম্বার 1 যে আপনারা কাউকে সহ্য করতে পারতেছেন না, যার ভোট 500,000 হবে কিনা সন্দেহ। কথার কথা উনি বলেছেন যে 10 লাখ ভোট কমেছে বিএনপির। আচ্ছা, উনি বলেছে 10 লাখ ওনার উপর হামলার ঘটনা। আপনি দেখেন, তাহলে আপনি এই যে একটা ঘটনা ঘটাইলেন, সেদিন ইলেকশন করে কি হবে? ইলেকশন করলো বিএনপি প্রার্থীর সামনে, বিএনপির সামনে সে কি, কারণ তাকে তো আরো বরং হ্যান্ডশেক করা উচিত ছিল। আপনি তো দেখে গেইন করলেন কি? নাম্বার 1। নাম্বার 2, প্রশাসন ওয়াজ সাইলেন্ট। প্রশাসন নাকি সব জামাতে সাজায় রাখছে, এরকম কথা আমি পাই। তাহলে প্রশাসন সাইলেন্ট। আচ্ছা, প্রশাসন সাইলেন্ট থাকার মানে কি? লেভেল প্লেইং ফিল্ড নাই, অথবা প্রশাসন ওই বড় দলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারতেছেন না। সব মিলেই তো লেভেল প্লেইং ফিল্ড নাই। তাহলে আপনি নির্বাচন কিসে করতে যাচ্ছেন? আমি মানে দেখিই না যে আপনি একটা মাঠ যে দেখাবেন, মাঠটা সুন্দর, আপনি ওইখানেই তো তাকে ওয়েলকাম করা উচিত ছিল। মোস্ট ওয়েলকাম, আপনি আসেন, করেন, সমস্যা কোথায়? দিস ইজ দ্য থিং। তো আমি সেই কারণে বলতেছি আরো কতগুলো কারণ আছে। আপনি যেমন ধরেন এবারের ভোটের বেলায় কি হবে, এবারের ভোটে কি করবে মানুষ? জামাতের যে দলটা, জামাতের দল কিন্তু জনসভা করতে পারে না, তাদের হলো কর্মী সম্মেলন। কেন আমি বলি, তাদের দলে মানে আমি যতটুকু জানি, কে ট্যাবলেট ইয়াবা খায়, কে মদ খায়, তাদেরকে নেয় না, কে উল্টা পাল্টা করে তারা নেয় না, তার সাথে যায় না। এবং মিটিং করলে দেখবেন সব ভদ্রচিত লোকগুলা বসে থাকে, টুপি দাড়ি যাই থাকুক না, হটেভার ইট ইজ। কিন্তু যাদেরকে আপনি নিচ্ছেন না তারা তো ভোটার। এখন একটা নদীর মধ্যে সাপ, ব্যাং, কুচিয়া, বোয়াল মাছ, হাঙ্গর, কুমির সব থাকবে, সবটাকে অ্যাকোমোডেট করার রাজনৈতিক দলের কাজ। জামাত তো সেদিক থেকে অনেক পিছিয়ে। জামাত নিয়ে তারেক রহমানও বলেছেন যে 71-এ জামাত কি করেছিল সেটা যেন মানুষ মনে রাখে। না, সেটা বললে আমার একটু দ্বিমত আছে। কেন? আমি আগেও বলছি, এখনো বলছি, আমি আমার স্ট্যান্ড থেকে সরব না। আপনি যদি 1991-এর দিকে আসেন, মানে 1990-র যে আন্দোলন, এর সাথে হটানোর জন্য যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলনে 3টা দলের মুখ্য ভূমিকা ছিল, বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত। জামাতকে নিছিলেন কেন? দুইটা দলই তো পরবর্তীকালে রাজত্ব করছে 91 সাল থেকে 24 পর্যন্ত, যেটা বললাম 33 বছর যাবত। দুইটা দলের কাছেই জামাত ঘৃণিত, দুইটা দলের কাছে জামাত স্বাধীনতা বিরোধী শক্তি। কেন নিলেন? এরশাদ কি স্বাধীনতা বিরোধী শক্তি ছিল? তর্কের খাতিরে বললাম। তাহলে এরশাদে তারাই ঠিক আছেন, আপনি স্বাধীনতা বিরোধী শক্তি নিয়ে গেল এক। তারপরে এই স্বাধীনতা বিরোধী শক্তিকে আপনি মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছেন। তাহলে 71-এর যেটা ঘটনা, ঘৃণিত ঘটনা তারা ঘটাইছে, আপনি তাকে মন্ত্রী বানাইলেন কিভাবে? তখন কি সে রাজাকার না? নাকি রাজাকার ক্ষণের রাজাকার থাকে, ক্ষণে ভালো হয়? আপনি বি লজিক্যাল, বি প্র্যাকটিক্যাল। সুতরাং আপনি 71-এ কি করেছে, আপনি একটা ঘটনা 71-এ আমি মানলাম, অবশ্যই তারা সেটার জন্য তাদের বিচারও করা হয়েছে। যদি বলেন বাকি লোকের বিচার করা হয় নাই, এই দায় তো অন্য কারো না। আপনি বিচার তো 5 বার করতে পারেন, করেছেন। এখন এটা বললে আমি জামাতের ট্যাগ লাগাবে আমাকে। নো, আই এম টকিং অ্যাবাউট দ্য রিয়েলিটি। আপনি তাকে নিয়ে মন্ত্রী বানাইলেন, 2টা মন্ত্রী পরিষদ, 5টা বছর তারা মন্ত্রিত্ব করেছে।
কেন? তো সে কি রাজাকার নয়? তাহলে আপনি এখন আবার রাজাকার বলবেন কেন? বা কি করেছে? আপনি যদি ওইভাবে যান, আমার বাবা কি করতেন, ইউনিভার্সিটিতে বহু ছেলে আছে রাস্তায় মারামারি করেছে, ইউনিভার্সিটি করে না, এখনো করে, করার পর পুলিশ গ্রেফতার করে না, করে। তারপরে যখন সে বিসিএস পরীক্ষা দিয়ে বিচার হয়, ওই ঘটনার জন্য কি তাকে বাদ দেয়া যাবে? তাহলে তো তুমি ওই মারামারি করছিলা বাদ। সুতরাং আপনাকে দেখতে হবে প্রেজেন্ট আপনি কি করেন। দেশ স্বাধীন হয়েছে, দেশের স্বাধীনতা আজকে হঠাৎ করে আবার কিন্তু 53-54 বছর পর যখন আওয়ামী লীগের পতন হলো, তখন আবার একটা বয়ান শুরু হলো স্বাধীনতার পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তি। কেন? আপনি আওয়ামী লীগের তাড়ানোর মানে কি স্বাধীনতা চলে গেছে আমার? আওয়ামী লীগের তাড়ানোর মানে কি আমার মুক্তিযুদ্ধের চেতনা চলে গেছে? নো, মুক্তিযুদ্ধের নেতৃত্ব বঙ্গবন্ধু দিয়েছেন, ফাইন, এবং বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে একটা বিশাল যুদ্ধ হয়েছে। উনি ছিলেন সেক্টর কমান্ডার। আই স্যালুট বোথ অফ দেম। বাট তারা অর্জনটা করছেন কার জন্যে? তাদের ব্যক্তির জন্য না, রাষ্ট্রের জন্য। রাষ্ট্রের স্বাধীনতা আছে, রাষ্ট্রে 71-এর মুক্তিযুদ্ধ আছে। শেখ হাসিনা চলে যাওয়া মানে মুক্তিযুদ্ধ চলে গেছে, কিংবা এই মুক্তিযুদ্ধের চেতনা চলে গেছে? নো, ওই রকম চেতনা আমি আদৌ লাইক করি না। যেই চেতনা আপনি বিডিআর হত্যা করছেন 57 জন, যেই চেতনায় আপনি শাপলা চত্বরে লোক মারছেন, যেই চেতনায় বিনা বিচারে হত্যা করছেন, যেই চেতনায় জিয়াউর রহমান সাহেবের খেতাব কেড়ে নেয়, যেই চেতনা খালেদা জিয়ারে মইনুল হোসেন রোড দিয়ে বের করে দেয়, কোন পদের চেতনা? গেট লস্ট। তারা কিসের মুক্তিযোদ্ধা? বারবার আমরা একটা বয়ান তৈরি করি এখন কি আওয়ামী লীগের সবাই মানে মুক্তিযুদ্ধ চলে গেছে। আরে আওয়ামী লীগের পক্ষে যে সাপোর্ট করবে, হি উইল বি হেটেড বাই দ্য পিপল। ধন্যবাদ আপনাকে। আসবো আবার আপনার কাছে। তিনটি প্রসঙ্গ, একটি হচ্ছে যে ছোট ছোট দলগুলো পোক করতে থাকবে, উনি যেটি বলেছেন, যেটি আসলে বিএনপির এটিতে বিচলিত হওয়া বা জবাব দেওয়া ঠিক হচ্ছে না, এটি একটি। আরেকটি কথা তিনি বলেছেন যে 71-এর প্রসঙ্গ জামাতের সাথে যেটি যুক্ত, এবং সেই প্রসঙ্গ যুক্ত থাকার পরও আপনাদের সঙ্গে জোট হয়েছে, নির্বাচন করেছেন, সেটি এখন আবার নতুন করে কেন বলা হচ্ছে? আরেকটি হচ্ছে ধর্মকে আশ্রয় করে রাজনীতি বা রাজনীতিতে ধর্মের ব্যবহার। তিনটি প্রসঙ্গে উনি কথা বলেছেন, আপনার কাছ থেকে শুনতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমার সহযোগ বিজ্ঞ আইনজীবী, আমার অত্যন্ত প্রিয় রাজ্জাকি ভাই, অ্যাডভোকেট রাজ্জাকি ভাই, এবং যারা আমাদের আজকের এই আলোচনা শুনছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। কিছু কিছু পয়েন্টে আমি রাজ্জাকি ভাইয়ের সাথে সহমত পোষণ করছি। যেমন উনি যে কথাটা বলছেন যে আমাদের মানে প্রতিদ্বন্দ্বী দল, হ্যাঁ, যে ছোট ছোট রাজনৈতিক দল যারা প্রভোগ করছে, তাদের ব্যাপারে আমাদের ওইভাবে রিয়াক্ট করা ঠিক না। এটা উনি ঠিকই বলেছেন। কারণ আমাদের বাংলাদেশে দুইটা রাজনৈতিক দল ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ। এই দুইটা বড় রাজনৈতিক দল বারবার ক্ষমতায় এসছে। সুতরাং আওয়ামী লীগ তো তাদের অপকর্মের জন্য ফ্যাসিস্ট কায়দায় তারা রাজত্ব করেছে, একদলের শাসন ব্যবস্থা কায়েম করেছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, লুটপাট করেছে, খুন খারাপি করেছে, ফলে পালিয়ে গিয়েছে। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম রাজনৈতিক দল। যারা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, অনেক ছোট ছোট রাজনৈতিক দল আছে, তারা স্বাভাবিকভাবেই আমাদের সামনে যে নির্বাচনের একটা রোডম্যাপ আসছে, সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে, তাহলেই ডেমোক্রেসিটা এস্টাবলিশড হবে। ডেমোক্রেটিক গভর্নমেন্টের জন্য আমরা লড়াই করছি, জনগণের ভোটের অধিকারের জন্য লড়াই করছি। সেক্ষেত্রে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, এটা আমাদের সকলকে ওয়েলকাম করতে হবে যদি আমরা গণতন্ত্রকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। দীর্ঘদিন যাবৎ গণতন্ত্রকে আওয়ামী লীগ বারবার আপনার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। আর কত রক্ত ঝরাবো, প্রচুর রক্ত গিয়েছে আমাদের। আজকে 54 বছর স্বাধীনতার পরে আমরা রাষ্ট্র পরিচালনা করছি, এখন পর্যন্ত আমরা গণতান্ত্রিক একটা প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। নির্বাচন কমিশন বলেন, আমাদের বিভিন্ন যে আমাদের দেশের যে স্তম্ভগুলো, মেইন স্তম্ভগুলো আমরা সব ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের সময়টাই বেশি আঘাত করেছে। ফলে আমাদের কিছুটা সহনশীলতার মাধ্যমে আমাদেরকে এগোতে হবে। আর আমাদের যারা ফ্যাসিবাদ, যত নির্বাচন ঘনিয়ে আসছে তত আমাদের কথাবার্তা একটু মানে বিরক্তকর কথাবার্তা কিন্তু মাঠে আসছে। এটা নির্বাচন যেহেতু আসছে সামনে, সেই জন্য কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে,
কেউ কেউ গিয়ে আপনার গিয়া বলতেছে যে কি বলে আপনার মুদ্রার এপিটোপিট কি বলে যে ধর্ম রোজা আর পূজা মুদ্রার এপিট আর ওপিট, হ্যাঁ, এই সমস্ত ব্যবহার করে তারপরে আপনার গিয়া বিভিন্ন হিন্দু সম্প্রদায়কে কাছে নেওয়ার জন্য এগুলি ভোটের পলিটিক্স এগুলি মাঠে চলতেছে। যত নির্বাচন ঘনিয়ে আসছে এই বিষয়গুলো আসছে। তো আমাদের আপনার যেটা রাজ্জাকি ভাই বললেন যে অনেকে দেখছি শেখ হাসিনা হাতে তসবি মাথায় পট্টি মেরে আপনার অ্যাক্টিং করেছিল 96 সালে, সেটাও আমরা দেখেছি। তো আসলে মানুষ অ্যাক্টিং বুঝে, মানুষের রাজনীতিবিদদের অ্যাক্টিভিটিস, তাদের কি চরিত্র কি ক্যারেক্টার, সেগুলো এদেশের জনগণ সচেতন, তারা খুব ভালো করে বুঝে। সুতরাং এগুলি নিয়ে অ্যাক্টিং করাটা আমার মনে হয় সমীচীন না। ৭১ মুক্তিযুদ্ধ, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মাটি ও মানুষের দল। এখানে আপনার যে কথাটা বলেছেন রাজ্জাকি ভাই যে আপনার আমরা ক্যাবিনেটে নিয়েছি, তো আওয়ামী লীগও কিন্তু জামাত ইসলামকে ব্যবহার করেছে। আর 86-এ কিন্তু এরশাদের সাথে আওয়ামী লীগ এবং জামাত ইসলাম আপনার নির্বাচনে গিয়েছিল এরশাদের সাথে, কিন্তু আমরা বিএনপি যাই নাই। শহীদের রক্তের সাথে আমরা বেইমানি করি নাই, কিন্তু শেখ হাসিনা লালদিঘির ময়দানে বলেছিলেন যারা শহীদের রক্তের সাথে বেইমানি করবে তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবেন। শেখ হাসিনা কিন্তু জাতীয় বেইমান, আত্মস্বীকৃত জাতীয় বেইমান 86-এ। তারপরে এই জন্য 9 বছর লেগেছিল এরশাদকে হটাতে। তারপরে 91-এ নির্বাচনের বিভিন্ন সময় জোট হয়, আবার আন্দোলনের সময় বিভিন্ন রকমের আপনার যোগপাত আন্দোলন হয়, আন্দোলনকামী শক্তি অনেকের এই দেখেন সামনে যে নির্বাচন, এই নির্বাচনে বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী যারা ছিল এখানে বিভিন্ন রকমের জোট হবে। কেউ কেউ যেমন আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি বলেছেন যে আমরা জাতীয় সরকার করব, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী ছিল তাদেরকে আমরা সাথে নিয়ে রাষ্ট্র গঠন করব। এটা খুব পজিটিভ একটা স্টেটমেন্ট। তো সেই দিক থেকে আমরা এগোতে চাচ্ছি। তো যাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হবে বা কোয়ালিশন হবে সেটা তো হবে। আবার বিভিন্ন দেখেন জামাত ইসলামও কিছু কিছু জোট করতেছে। আজকে দেখলাম যে আবার ওই এনসিপি এবি পার্টি আজকে জাতীয় পার্টি করেছে, জাতীয় পার্টির আনিসুল নির্বাচনের আগে এই সমস্ত জোট হবে। তারপরে নির্বাচন আরো যত ঘনায় আসবে তখন আরো কিছু কিছু ক্রিয়েশন হবে। তো আলটিমেটলি আপনার কি জিনিসটা কি আপনার মেইন হলো যে আপনার একটা ডেমোক্রেটিক কায়দায় আমাদেরকে এগোতে হবে। যদি কেউ হঠকারিতা করে বা আইন শৃঙ্খলার অবনতি ঘটায় বা আমরা বড় পার্টি হিসেবে আমাদের দায়িত্বশীল বেশি হতে হবে। যদি আমরা এই অন্যান্য পার্টি ফ্যাসিবাদ বিরোধী যারা ছিল একসাথে এদেরকে যদি আমরা বেশিভাবে আপনার অপদস্থ করি তাহলে এটা আসলে ডেমোক্রেটিক যে এক্সারসাইজ করতে চাই আমরা, যে ডেমোক্রেটিক যে ভ্যালুস, এটা নষ্ট হবে। তো আমরা চাই যে আমাদের প্রত্যেকটা নেতৃবৃন্দ, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড় দল, দায়িত্বশীল রাজনৈতিক দল, এই দলটি আশা করি জনগণ যদি সামনে ক্ষমতায় আসে, আমার নেতা বারবার বলেছেন 31 পয়েন্টস নিয়ে এই দেশের প্রচুর সংস্কার করতে হবে, এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং এখানে আপনাকে সবাইকে নিয়েই আমরা এগোতে চাই এবং কিছু কিছু ব্যাপারে আমাদেরকে একটু বড় দায়িত্বশীল হতে হবে, বড় দল হিসাবে একটু সহনশীল হতে হবে, একটু বেশি উদার হতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। একটু বিরতির সময় হয়েছে, বিরতি থেকে এসে আবারও কথা বলবো। দর্শক, কথা বলছিলাম চলমান রাজনীতিতে ধর্মের ব্যবহার এবং নির্বাচন প্রসঙ্গে। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আর এসএল স্টিল গণতন্ত্র। আগামীকাল 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এ উপলক্ষে জামায়াতের আমির বলেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বর্তমান সময়ের সবচেয়ে বড় দাবি। গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি অনুষ্ঠানে বলেছেন বিএনপি দেশে দুর্নীতির লাগাম টানতে পারে শুধু বিএনপি, অতীতে লাগাম টেনে ধরেছে, ভবিষ্যতেও পারবে। দুর্নীতির বিরুদ্ধে আসলে বিএনপি কি করতে চাচ্ছে যদি আমাদেরকে একটু ধারণা দেন জনাব নাজিমউদ্দিন আলম। বিএনপির দুর্নীতিমুক্ত বাংলাদেশ এটা এদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং দুর্নীতি তো আপনার ছেয়ে গেছে। আপনারা জানেন যে আমাদের বিএনপি যখন ক্ষমতায় ছিল যে কথাটা বলা হয় দুর্নীতিতে মানে বিএনপি আমলে শুরু হয়েছে, 3 বার চ্যাম্পিয়ন। হ্যাঁ, এটা কিন্তু আগের যেই ওদের যে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, মানে আগের সরকারের, সেই সরকারের ফলো আপ। তারপরে দেখেন আমাদের সরকারের পরে আমরা কিন্তু কমায় আনছি। তারপরে কিন্তু আওয়ামী লীগ যখন আবার পরে আসলো, আওয়ামী লীগও কিন্তু চ্যাম্পিয়ন, মানে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল আওয়ামী লীগের আমলেও। এখানে শুধুমাত্র বিএনপির আমলেই যে আপনার ইয়ে হয়েছে এটা কিন্তু বলা যাবে না, এটা কন্টিনিউশন ছিল 96 থেকে যেটা তারা করছে ওইটারই ফলো আপ। তারপরে আমাদের আবার যে অ্যাক্টিভিটিসটা হলো তারপরে আবার
দুর্নীতি কমে আসলো। তো ফলে আপনার দুর্নীতির ব্যাপারটা বিএনপি এবার খুব সিরিয়াসলি নিয়েছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয় 31 পয়েন্টসে উনি এটা খুব ক্লিয়ারলি এক্সপ্লেন করেছেন। এ ব্যাপারে আমাদের একেবারে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। আর দুর্নীতি, সন্ত্রাস এবং এই সমস্ত ব্যাপারে, তারপরে শিক্ষা, স্বাস্থ্য, এগুলির ব্যাপারে খুবই অ্যাড্রেস করবেন। এবং এই দেশকে আসলে গতানুগতিকভাবে যদি আমরা এগোই তাহলে কিন্তু আমাদের দেশের মানুষই আমাদেরকে গণধিকৃত করবে। কারণ আমরা চাই যে আর ফ্যাসিস্ট কেউ যেন না হয়, এবং সেজন্য আমাদের অনেকগুলো সংস্কারও আমরা নিয়ে আসছি। কারণ ফ্যাসিস্টের পরিণতি কি হয় এবং কর্তৃত্ববাদী সরকারের পরিণতি কি দাঁড়ায়, এবং গণতন্ত্রকে যদি আপনি স্পেস না দেন তার পরিণতি কি হয়, দুর্নীতি করলে কি পরিণতি দাঁড়ায়, এগুলো তো এক্সপেরিয়েন্স আমাদের অনেক হয়ে গেছে। তো আপনাকে চিন্তা করতে হবে যে দেখেন যে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটার কিন্তু অনেক পার্থক্য। যেমন বিএনপি কিন্তু সবসময় গণতন্ত্রকে, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, এই রেকর্ড আছে আমাদের। আর গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ, বারবার হত্যা করে। শেখ সাহেবের আমলেও গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, বাকশাল কায়েম করেছে, এবং পত্রপত্রিকার স্বাধীনতাও আপনার খর্ব করেছে, এবং শেখ হাসিনার এই আমলেও। আবার আমরা দেখেন আপনার সংসদীয় পদ্ধতি সরকার বেগম খালেদা জিয়ার আমলে বলছেন যেটি যে দুর্নীতি দমনে আপনাদের মানে একেবারে শক্তপোক্ত পরিকল্পনা নিয়ে আপনারা এগোচ্ছেন। অবশ্যই আবার আসবো আপনার কাছে। এবং স্বাধীন কমিশন থাকবে, নির্বাচন আইনের শাসন থাকবে, তাই না, ন্যায় বিচার। এই প্রসঙ্গে ওনাকেও শুনি, দুর্নীতি প্রসঙ্গে জনাব রাজ্জাকি, কালকে দুর্নীতি প্রতিরোধ দিবস, দুর্নীতি বিরোধী দিবস। কালকে দুর্নীতি প্রতিবাদ দিবস, প্রতিরোধ দিবস। জি, এগুলোর ফাদার ডে, মাদার ডে, প্যারেন্টস ডে বানাইছে না? জি জি। এগুলো পৃথিবীতে এখন নাই। ওই ডালাস থেকে টেলিফোন করে আমাদের দেশের জাতীয় নেতারা যখন দুর্নীতি নিয়ে কথা বলেন তখন মামা কেমন আছেন, মা হাউ আর ইউ, ওই ডে হলো মাদার ডে, ফাদার ডে। এগুলো হলো ভুয়া একটা দিয়ে কি হবে, কেটে দিবেন। দুর্নীতি দমন করা, যদি আপনি বাংলাদেশের আসপেক্টে আসেন, প্রথম কথা হলো বাংলাদেশে দুর্নীতি করে কারা? যারা বাংলাদেশে দুর্নীতি করে তারাই বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে। যেমন ধরেন আপনি গুলশানে প্লট পায় কে? আপনি বলেন তো গুলশানে প্লট কারা পায়? গুলশানে প্লট জরিপ করে আসেন, আমার কথা। গুলশানে প্লট আছে আমলাদের, গুলশানে প্লট আছে রাজনীতিবিদদের, গুলশানে প্লট আছে মিডিয়া মালিকদের, আবার মিডিয়া মালিক প্লাস রাজনীতিবিদ, ব্যবসায়ী প্লাস মিডিয়ার মালিক, এই টাইপের লোকগুলো পেয়েছে এইসব জায়গায় প্লট। এবং আরও বহু লোক আছে তাদের কেনার সামর্থ্য আছে, প্লট পায় না। প্লট পায় না কারণ আপনি কত লোকের প্লট দিবেন, তাহলে পাইতে হইলে ওই জায়গায়। আবার যদি ধরেন বিগত এই 33 বছর যে ছিল, যে দুইটা দলের কথা বললাম, আমলাদের বেনিফিটটা আপনি টাইম টু টাইম চিন্তা করেন, এবং সমস্ত করাপশনের নিয়ন্ত্রক তারা, কন্ট্রোল করে তারা, আবার দুর্নীতি করার সুযোগ তারা করে দেয়, তদন্ত করে দুদক, সবই আমলা ঘুরে ফিরে। এবং আমরা বিগত দিনগুলোয় দেখছি যে রাজনীতিবিদ যারা ক্ষমতায় ছিলেন টাইম টু টাইম, তাদের দুই পক্ষের কাছেই দেশের আমলা খুব গুরুত্বপূর্ণ ছিল সব সময়, গল্প যে যত করুক, কারণ আমরা এই দেশে থাকি, সোজা হিসাব। এখন আসেন নির্বাচনটা যদি সামনে 100% কল্পনা, একটা এটা আপনি স্রেফ কল্পনা বলতে পারেন, কল্পনা টু দি পাওয়ার কোটি, মানে কল্পনা যদি করেন যে একটা নিখুঁত নির্বাচন হচ্ছে, হ্যাঁ, তাইলে কিন্তু কারো ঘুম নাই, কোনো দল ঘুমাইতে পারবে না। এই যে দল সবচেয়ে বড় বলতেছি তাদেরও ঘুম নিদ্রা হারাম, কারণ তারা তো জানে কি মাঠে হইতেছে বা করতেছে বা করছে, কিন্তু তাদের পক্ষে তাদের বিজয় সুনিশ্চিত কেন হবে? ওই যে নির্বাচন করে কারা, নির্বাচনটা কন্টিনিউ করে, নির্বাচনের ফসলটা তুলে দেয়, নির্বাচনের ফলাফলটা ঘোষণা করে, জাস্ট আমলা। আবারও বলছি, জাস্ট আমলা। আমলারা তাদের সেফটি জোন অলওয়েজ চিন্তা করে। সুতরাং তারা তাদের সেফটি জোন যদি চিন্তা করেন, তাহলে নাম্বার ওয়ান, আবারও রিপিট করছি কথাটা, নির্বাচন যদি একদম নিখুঁত হয়, বিএনপির মতো বড় দলও ঘুমাতে পারবে না। কিন্তু নির্বাচন নিখুঁত হবে না 100% নিশ্চিত, এবং 100% নিশ্চিত নির্বাচন নিখুঁত হবে না, এবং নিখুঁত না করে কাদেরকে ক্ষমতায় নেবে সেটা ওই আমলারা জানে, যে যারা ক্ষমতায় গেলে তাদের কোনো টেনশন থাকবে না, তাদেরকে ক্ষমতায় নিবে। তারা কারা সেটা আমলারা জানে, আর যারা যাবে তারা জানে। তা না হলে আপনার যে ধারা শুরু হয়েছে এটা যদি কন্টিনিউ করে, শুধু আমলারা এটাও জানে যে কারা আসলে রাজকীয় গাড়ি পাবে না, কারা আসলে দুর্নীতি করতে পারবে না, আমি নিশ্চিত করে বলতে পারি তারা সেটা জানে। সুতরাং নির্বাচন নিখুঁত হবে না, এবং নির্বাচন করলে তাদেরকেই তারা ক্ষমতায় নিবে যাদের সময়
তাদের দুর্নীতিটাকে ঢেকে রাখতে পারবে এবং তারা বিচারের মুখোমুখি হবে না। এই হলো বাংলাদেশের চিত্র এবং মোটামুটি আপনি নিশ্চিত থাকতে পারেন দুর্নীতি থাকবে চলমান। আমি একটু বিনয়ের সাথে একটু দ্বিমত পোষণ করব। রাজ্জাকি ভাইয়ের যে নিখুঁত নির্বাচন হবে না এটা যে উনি চিন্তা করতেছে শতভাগ নিশ্চিত, আমি অত্যন্ত এটা দ্বিমত পোষণ করছি। এই জন্য আমার ধারণা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। কিভাবে হবে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনিও কিন্তু বলেছেন একটা ঐতিহাসিক নির্বাচন উপহার দিবেন এবং এটা সম্ভব 30 সেকেন্ড এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কিন্তু আমরা চাই এদেশের জনগণের নির্বাচন নিয়ে মাটি ও মানুষের দল বিএনপি সুষ্ঠু নির্বাচন হলেই আমরা মনে করি আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা জয়ী হব। জি, ধন্যবাদ আপনাকে। বিরতি থেকে এসে আবার কথা বলবো। একটু বিরতি নিচ্ছি দর্শক, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরএসএল স্টিল গণতন্ত্র নির্বাচন প্রসঙ্গে কথা হচ্ছিল। জনাব নাজিমউদ্দিন আলম, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা হচ্ছে এবং এই যে 10-11 তারিখে হয়তো নির্বাচনের তফসিল দিয়ে দেবে। আপনাদের দলের যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, যারা পেয়েছেন তারা তো কাজ করছেন, যারা পাননি তারা এখনো আশায় আছেন, আর অনেক জায়গায় অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অন্য দলের সঙ্গেও কোথাও কোথাও টক্কর লাগছে। লেভেল প্লেইং ফিল্ড কি নিশ্চিত হচ্ছে কিনা এখন পর্যন্ত? পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? নির্বাচন যত ঘনায় আসবে আপনার আস্তে আস্তে আমার মনে হয় যে আমাদের যে কিছু ক্ষোভ টোপ আছে এগুলো সমাধান হয়ে যাবে আশা করি। কারণ আমাদের তো অনেকবার অভিজ্ঞতা হয়েছে, নির্বাচন আমরা গিয়েছি, ক্ষমতায় গিয়েছি, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের অন্যান্য স্ট্যান্ডিং কমিটির মেম্বার যারা রয়েছেন বিভিন্নভাবে তারা বিভিন্ন সোর্সে খবর নিচ্ছেন যে কোথায় কোন সমস্যা আছে কিনা, যেখানে জনপ্রিয়তা নাই, যেখানে মনে করছেন আমাদের জেতার সম্ভাবনা নাই, সেখানে হয়তো রিভিউ হবে, চেঞ্জ করবে। হ্যাঁ, তো যাতে করে আমাদের সিট নিশ্চিত হয়, আমরা যাতে জয়ী হতে পারি। এই পরিস্থিতি কতদিনের মধ্যে পরিবর্তন হতে পারে? এটা খুব শীঘ্রই এটা একটা মানে আমাদের কিছু কিছু ইয়ে আছে। আর কিছু কিছু আমাদের যারা ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলনে ছিল, সংগ্রামে যুগপৎ আন্দোলনে ছিল, তাদেরকে অনেকেই অ্যাকোমোডেট করবেন। আর লেভেল প্লেইং ফিল্ড আপনার নির্বাচনে যখন আপনার সেনাবাহিনী নিয়োগ করবে এবং প্রশাসন আস্তে আস্তে ঢেলে সাজানো হচ্ছে, বিভিন্ন সিএসপি, তাই না? তো এগুলো যখন আসবে আলটিমেটলি দেখবেন একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আশা করি। লেভেল প্লেইং ফিল্ডের ক্লেম ধরেন বা জামাত ইসলাম সবসময় করে আসছে লেভেল প্লেইং। আর আমরা যদি চর্মচক্ষে যা দেখি বা কানে যেটা শুনি বা পত্রিকায় যেটা দেখি যদি আসেন, তাহলে আমি একটু আগে বললাম যে ব্যারিস্টার ফুয়াদ যে গেছে যে এলাকাটায়, আমি জানি না সে নিজেই বলছে বিএনপি নাকি 10 লাখ ভোট হারালো। প্রশ্ন আমার সেখানে নয়, প্রশ্ন হচ্ছে ফুয়াদ পাস করবে না। আমি ধরে নিচ্ছি ফুয়াদ পাস করবে না, তাহলে আপনি লোক দেখানো হলে তো করতে পারেন। যেমনিভাবে আপনি ওই ইয়ের সময় তসবি হাতে ধরেন, মাথায় টুপি দেন এই ইলেকশনের নামে, তো একই কায়দায় তো ফুয়াদ সাহেবরে আপনারা অ্যাকোমোডেট করে, হ্যাঁ ভাই বসেন, চা খান, ইত্যাদি, গুড, আমরা চাই গণতন্ত্র ফিরে আসুক, সব দল মানে বহুদলীয় গণতন্ত্র। এটা না করে আপনি তারাই দিলেন, যাচ্ছে কোনো মাঠে ব্যাটা বাইচে আসছে এবং বলতেছে তার আরো 200 মিনিটে সব বাতিল করে ফেলছে সে। তাহলে এটা দিয়ে বোঝা যায় লেভেল প্লেইং ফিল্ড কি। আরো প্রশাসনের ভিতরে যে একটা আনস্টেবল সিচুয়েশন, আপনি একজন ডিআইজি পালাইছে এখন থেকে 1 মাস আগে, এখন থেকে 1.5 মাস 15-2 মাস আগে একজন জেনারেল পালাই গেছে, তারপর আপনি বলবেন লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে? আর এই লেভেল প্লেইং ফিল্ডে ওনাদের তরফ থেকে কমপ্লেন করে যে প্রশাসন নাকি সব জামাত সাজায় ফেলছে। তাহলে জামাত সাজায়, টোটাল প্রশাসন জামাতের পক্ষে, তারপরে আপনি একেবারে আরামসে নির্বাচনে যাইতে চাচ্ছেন। তার মানে এটা কি একটা বয়ান তৈরি করা যে আলটিমেটলি আমি বললাম একটু আগে যে জিতাবে আমলারা নির্বাচনটা করে, আমলারা দেখবে তাদের পক্ষের লোক কারা, কিংবা তাদের পক্ষে কারা আসলে তাদের পক্ষে হয় সুবিধা হয়, ইত্যাদি। ভালো কিছু আশা করা যাচ্ছে না। আপনি লিখে রাখতে পারেন, আপনি যদি ইউনূস সাহেব যে নির্বাচনটা বলছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, আমি লিখে দিলাম এটা ঐতিহাসিক নির্বাচন হবে, বাট ইন দ্য ফর্ম অফ জঘন্যতম নির্বাচন হিসাবে। জনগণ যাদেরকে নির্বাচিত করবে জঘন্যতম নির্বাচন হিসাবে উনি এটাকে, যদি ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন হয়, আগে পরে সেটা আর জানি না। ধন্যবাদ আপনাকে। কিন্তু মানে শেষ পর্যায়ে যে হতাশাজনক, হতাশা এটাই সত্য। প্রমাণ করুক, আচ্ছা ঠিক আছে, প্রমাণ করুক। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রত্যাশা, আমরা আশা করতে চাই ভালো কিছু হোক। জনগণ যাদের 10 অথবা 11 তারিখে এমনটি নির্বাচন কমিশনের বক্তব্য থেকে পাওয়া গেছে। আমাদের প্রত্যাশা থাকবে যে যেসব কথাগুলো বলা হচ্ছিল যে লেভেল প্লেইং ফিল্ড নেই এবং কোনো কোনো পক্ষ হয়তো নির্বাচনটাকে ভালোভাবে হতে দিবে না, এমনটি আশঙ্কা করছে, যেমন আবহাওয়া রাজ্জাকি যেমনটি বললেন, আমরা এই ধরনের প্রত্যাশা করি না। আমরা চাই যে আসলে একটা ভালো নির্বাচন হোক, এটি আমাদের প্রত্যাশা।
জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।